লা 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 লু 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 লু। যদি গিন্নি না থাকে ঘরে আমার মনটা তখন ওড়ে লা 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 লা। ও, আমি না থাকলে তোমার মনে খুব ফুর্তি হয় না? ঠিক আছে ঠিক আছে, চলে গেলে বুঝবে ফেলা। হাত পুড়িয়ে কাকে ঠ্যাং বগে ঠ্যাং রান্না করে খেও। আরে গিন্নি, আমি তো মস্করা করছিলাম গিন্নি। ও তাই, আগে বলবে তো। এই শোনো, তুমি যখন রাজবাড়ি গিয়েছিলে তখন এক ফেরিওয়ালা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি রাজসভায় যাওয়ার পরেই তো আসবে, আর আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ ধ্বংস হবে। আরে ওরকম করে বলছো কেন? শোনো না, আমি কিছু জিনিস কিনেছি। হ্যাঁ, ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো তো দেখি। তার কাছ থেকে 11খানা সাবান কিনেছি, একদম জলের দামে, মাত্র 1 মোহর। হ্যাঁ, বলছিল 10টা সাবান কিনলে একটা সাবান বিনামূল্যে। ওরে বাবা, 1 মোহর! হ্যাঁ গো, মাত্র 1 মোহর দিয়ে 10টা সাবান, আর 10টা কিনেছি বলে একটা বিনামূল্যে পেয়েছি গো। বাপরে বাপ, তুমি এত বড় সর্বনাশ করে দিলে গিন্নি। বাজে কথা বলো না, সুযোগে সৎ ব্যবহার করলাম গো, দেরি না করে কিনে ফেললাম সাবান। করেছো কি? একেবারে 11খানা সাবান! বলি টাকা কি গাছে ফলে? কেন বলছো এরকম? আমি তো ভালো ভেবেই নিলাম। এই একদম কম দামে 1 মোহরে 11খানা সাবান। 1 মোহর! বাপরে বাপ! ঠিক আছে, এই মাসে আর খাবার খেতে হবে না, ওই সাবান জলে গুলে খাও, তাহলে খিদে মিটবে, বুঝলে? কি বলো, সাবান গুলে খাবো? হ্যাঁ, তাই করো। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, কে? ও, পুটির বাবা। গোপাল দাদা, এবার আমাদের রাজ্যে দোল পূর্ণিমার মেলা হবে ওই পূব দিকের মাঠে, তাই আমি জিলিপি মালপোয়ার দোকান দেবো ভেবেছি। বাহ, বেশ ভালো কথা তো। তা আমাকেও কিছু জিলিপি খাইও। নিশ্চয়ই নিশ্চয়ই, একটা আবদার আছে গোপাল দাদা। আমি যখন জিলিপি খাওয়ার আবদার করলাম তখন তুমিও আমার কাছে আবদার করে ফেলো। বলছি গোপাল দাদা, তুমি তোমাদের ওই বড় ছাকনি হাতাটা দাও না, মেলা শেষ হয়ে গেলে দিয়ে দেবো। এ দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এই নাও। খুব উপকার করলে। এবার আমার পেট পুজোর ব্যাপারটা একটু দেখলেই চলবে, বুঝলে? নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝলে গিন্নি, মেলায় গিয়ে সবাই জিলিপি খাবে আর তুমি সাবান গুলে খেও। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আচ্ছা গিন্নি, বলছি আমাদের তো বাড়িতে সারা মাসে মাত্র 1টা কি 2টো সাবান লাগে, তাহলে এতগুলো সাবান দিয়ে কি করবে গিন্নি? কেন? অনেক মাস ধরে মাখবো, আমি আরো ফর্সা হবো। হ্যাঁ, আমি তো তোমাকে এমনিতেই ভরসা করি গিন্নি, আর ফর্সা হতে হবে না। হ্যাঁ, আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলে? সাবানের বদলে যদি তোমার একটা সুন্দর শাড়ি হয় তাহলে কেমন হবে? কি বলছো কি? এই কটা সামান মাত্র 1 মোহর দিয়ে কিনেছি। কথায় আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছগল। তাহলে কিভাবে শাড়ি হবে? হ্যাঁ, মাথায় যদি শেয়ালের মতন বুদ্ধি থাকে তাহলে ছাগল হবো কেন? শোনো গিন্নি, হোলির দিন সবাই তো রং খেলবে, তাই রং খেলার পরে সবার তো সাবান দরকার। এটা তো দরকার গো, কিন্তু সবাই তোমার কাছ থেকে সাবান কিনতে যাবে কেন? বুদ্ধি লাগালে আলবাত কিনবে গিন্নি। পুটির বাবা কি বললো শুনলে না? এবারে পূব দিকের মাঠে মেলা হবে, হবে রং খেলা, পূব মাঠে মেলা, সাবানগুলো বেচা, কোমর দুলিয়ে নাচা। বেশ বেশ বেশ, আমার একটা ভালো শাড়ি হলেই হলো। তুমি সাবানগুলো বেচে দিয়ে কেন, আর এই ছাই এই জ্ঞাতের কড়ি খরচা করে কেন, তাতে আমার কিছু আসে যায় না বাবা। আমার শাড়ি নিয়ে কথা। ঠিক আছে গিন্নি। কি সভাসদগণ, সবাই ভালো তো? আমি তো মহারাজ খুব ভালো আছি। বসন্তকাল, কোকিলের ডাক, গোপালের টাক। ওই শুরু হয়ে গেল মহারাজ মন্ত্রীর কুটকচালি। মন্ত্রী চুপ করো। এবারে শোন, আগামী পরশু তো হোলি উৎসব, তাই আমরা সবাই মিলে একসাথে নদীর ধারের মাঠে স্নান করব, আর তারপরে সবাই স্নান করে বাড়ি ফিরে জমিয়ে ভোজ। এক মাঠে হবে যে মেলা, আরেক মাঠে হোলি খেলা, সবাই মিলে করব মজা, খাবো জিলিপি আর পাঁপড় ভাজা। বাহ বাহ সভাকবি,
তুমি বেশ ছন্দ বানিয়ে ফেললে তো। সবই আপনার আর ঈশ্বরের আশীর্বাদের ফসল মহারাজ। মহারাজ, বলছি আমার একটা ছোট্ট আবদার আছে। কি আবদার বলো? আসলে মানে আমি ওই হোলি উৎসবের দিন আপনাদের সাথে হোলি খেলতে পারবো না। কেন গোপাল, তোমার কি রং মাখলে সারা শরীরে তীব্র চুলকানি হয় নাকি? না, তবে এবারে আমি খেলার বদলে মেলায় ব্যস্ত থাকবো মহারাজ। আরে বাবা, সে তো আমরা সবাই ব্যস্ত থাকবো। খেলার পরে মেলার মাঠে ঘুরবো ফিরবো। আমি তো মহারাজ ব্যবসা করব, ঘুরে ঘুরে ব্যবসা। ছি 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 গোপাল, তুমি মহারাজকে এভাবে অপমান করছো। মহারাজ কত আশা করে রং খেলার কথা বললো, আর তুমি এখন আজে বাজে কথা বলে ঢং করছো। না মন্ত্রী মশাই, আমি ঢং করছি না। এবারে হোলির মেলাতে আমাকে ব্যবসা করতেই হবে। ওসব কি তখন থেকে ব্যবসা ব্যবসা বলছো বলো তো? তুমি মেলায় কি বেচবেটা কি? আমি সেখানে সাবানের ব্যবসা করব। কি সাবান? ওরে গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেলো নাকি? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? দোলের মেলায় সাবানের দোকান দেবে, কে নেবে? সত্যি গোপাল, তুমি শেষে সাবানের মতো একটা নগণ্য জিনিসের দোকান দেবে? আমার তো ভেবেই কেমন লজ্জা লাগছে। আমার রাজসভার সভাসদ শেষে করবে গিয়ে কিনা সাবানের ব্যবসা। মেলাতে কে নেবে তোমার সাবান? সেটা মেলাতে গিয়েই দেখে নেবেন মহারাজ। এই অপমান আর আমার ভালো লাগছে না, আমি চললাম। দেখলেন মহারাজ, দেখলেন গোপালের কত বড় স্পর্ধা। আপনার মুখের ওপর কথা বলে গোপাল চলে গেল। আমি আপনার জায়গায় থাকলে না এক্ষুনি গোপালের ওই ঘর থেকে মুন্ডু আলাদা করে দিতাম। আহা মন্ত্রী মশাই, সব সময় এই যুদ্ধ মারামারি এসবের কথা বলবেন না তো। হ্যাঁ, সে না হয় মন্ত্রী একটু বাড়িয়েই বলেছে, কিন্তু গোপালের এরকম মুখের ওপর বলে চলে যাওয়াটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, আজকের সভা এখানেই শেষ হলো। তোমরা সবাই চলে যাও। আর মন্ত্রী, আমার সাথে আমার ঘরে এসো তো, একটু কথা আছে। শোনো মন্ত্রী, যে করেই হোক গোপালকে সাবান বিক্রি করতে দেওয়া যাবে না। ওর এরকম বাড়ন্ত কিন্তু আমার মোটেই ভালো লাগছে। কিন্তু মহারাজ, গোপালের সাবান সবাই কিনে নিলে আমি কি করতে পারি? সবাই যাতে নিতে না পারে সেই ব্যবস্থা করো। ও যাতে মেলায় না পারে কোনো দোকান দিতে, আর না পারে ঘুরে ঘুরে বেচতে। আচ্ছা মহারাজ, বুঝে গেছি। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। যেভাবেই হোক গোপালকে সাবান বেচা থেকে আটকাতে হবে। সব হয়ে যাবে মহারাজ, সব হয়ে যাবে। শুধু কিছু মোহর লাগবে, বুঝতেই তো পারছেন। সে তুমি নিয়ে যাও। এই না, এই না, এই না। যথাজ্ঞা মহারাজ, আমি আপনার অনুগত দাস। আপনি যেরকমটা বলবেন আমি ঠিক সেই রকমই করব। এই যে মন্ত্রী মশাই, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ রে, তোরাই তো আমার জোড়া রত্ন, তোদের করব আমি যত্ন। তাহলে বলে ফেলুন মন্ত্রী মশাই, এই বছরের শেষ সময়ে ওই হাত করমের কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, সে তো আছেই, কিন্তু তার জন্য যে তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন মন্ত্রী মশাই, আমরা দুজনে ঝট করে যাব আর ফট করে কাজ করে ফেলবো। শোন, এবারে তো হোলির দিন কৃষ্ণনগরের পূব দিকের মাঠে মেলা বসছে, জানিস তো? হ্যাঁ জানি তো। যারা যারা ওই মেলায় দোকান দিচ্ছে তাদেরকে গিয়ে বলবি যে গোপাল তো এবার মেলায় ব্যবসা করতে আসবে, সব লাভ গোপালই করবে। কারণ গোপালের যা বুদ্ধি, ও ঠিক কায়দা করে সব লাভ করে নেবে, আর ওদের ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আরো বলবি গোপালকে যেন মেলায় ঢুকতেই না দেয় রাজ্যের লোকজন। সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে। তবে বুঝেছি, দিচ্ছি দিচ্ছি, নে এগুলো রাখ। কি বুদ্ধিমান আপনি। ব্যাস, সুযোগ বুঝে ভালো রোজগার হয়ে গেল।
এই যে ভাইয়া, এখানে প্রসাধনী জিনিসপত্রের দোকানদার কে আছে? এই তো আমি প্রসাধনী সামগ্রী বেচবো। আতর, গোলাপ জল, সাবান, চিরুনি, আলতা, আরো অনেক কিছু। নেবে নাকি ভাই? হ্যাঁ, নেবে? পরে বলছি পরে। একটা কথা বলি, আর কি কেউ এই প্রসাধনী জিনিসপত্রের দোকান দেবে? না, আর কেউ দেবে না। কৃষ্ণনগরে ওসব জিনিস কোথায় পাবে? ওসবের জন্য শহরে যেতে হয়। শোনো ভাইয়া, তোমার ভালোর জন্যই বলছি, গোপালকে তোমরা চেনো তো? আরে কি বলছো? গোপাল ভাঁড়কে চেনে না এমন কেউ এই দেশে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই গোপাল এখন তোমাদের পেটে ভাত সাবার করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, মানেটা কি? মানে খুবই সোজা দাদা। এবারে ওই গোপাল সাবান বেচবে এই মেলায়, আর গোপাল যদি এখানে সাবান বেচে তাহলে তোমার ব্যবসা লাটে উঠে গেল। ওরে বাবারে, এই গোপালের তো বিশাল বুদ্ধি। আমরা তো ব্যবসায় ধারে কাছে আসতে পারবো না। সেই জন্যই তো বলছি যে এবারে যদি গোপাল কোনোভাবে আসে, তুমি একদম গোপালকে ঢুকতেই দেবে না। নইলে কিন্তু তোমার এবারের হোলির মেলার ব্যবসা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো চিন্তা করো না। আর ধন্যবাদ আগে থেকে আমাকে এই খবরটা জানানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আরে আরে আরে, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একজন মানুষ হিসেবে অপরজনের পাশে দাঁড়াবো, এটাই তো একজন দায়িত্ববান মানুষের কাজ, বলো? আমরা চলি গো, চলি। হ্যাঁ হ্যাঁ, এসো ভাই, এসো। দাদু, আমরা কোথায় যাচ্ছি? আমি তো মেলার মাঠে কালকে ব্যবসা করব, তাই একটু দেখতে যাচ্ছি মাঠে কেমন দোকানপাট হয়েছে। বাহ বাহ, চলো চলো দাদু। আমার বাবাও তো এবারে দোকান দিচ্ছে। হ্যাঁ জানি তো, আমার কাছ থেকে ছাঁকনি হাতা নিয়ে গেছে। জিলিপি আর মালপোয়া বানাবে তোর বাবা। পুটি, আমরা কিন্তু জিলিপি খাবো। আচ্ছা ঠিক আছে, সব হবে। আমি বাবাকে বলে দেব তোদের সবাইকে পেট ভরে খাওয়াবে। এই যে গোপাল দাদা, তুমি এই মাঠে কি করতে এসেছো? হ্যাঁ, কি তুমি এরকম ভাবে কথা বলছো কেন? এরকম ভাবে কথা বলবো না তো কিরকম ভাবে বলবো শুনি? হ্যাঁ, আমাদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য একেবারে তো উঠে পড়ে লেগেছো। কিন্তু মহা মুশকিল, কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি তো দেখছি কিছুই বুঝতে পারছো না। শোনো, তুমি তো এখানে সাবান বিক্রি করার মতলব ফেলেছো নাকি? হ্যাঁ, ওসব চলবে না। যদি ছলে বলে কৌশলেও এই মাঠে ঢুকে বিক্রির মতলব করে থাকো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ কথা তোমায় বলে দিলুম। হ্যাঁ, এই যে কাকু, তুমি কিন্তু আমাদের দাদুর সাথে ওরকম ভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, চুপ করো। এই শোনো গোপাল দাদা, তুমি যা করতে চলেছো সেটা আমাদের জন্য মোটেই ভালো নয়। রাত সময় চাকরি করে তো ভালোই রোজগার তোমার, তাহলে আবার সাবান বেচার পরিকল্পনা কিসের জন্য? হ্যাঁ, আমি যে সাবান বিক্রি করব সেটা তোমাকে কে বললো? সে যেই বলুক না কেন, তোমার জেনে লাভ নেই। তুমি হোলির মেলার মাঠে সাবান বেচলে আমার দোকান থেকে কেউ সাবান কিনবে না, কারণ তোমার এই কৃষ্ণনগরে বেশ নাম ডাক আছে। আরে সেরকম কোনো ব্যাপারই না, আমি সামান্য কয়েকটা সাবানই বেচবো, পাকাপাকি ক্ষণস্থায়ী কোন রকম দোকানও দেবো না, শুধু ঘুরে ঘুরে বেচবো। না, সেটাও চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমরা সবাই মিলে তোমার বিরুদ্ধে আন্দোলন করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এই মেলার মাঠে ব্যবসা করবো না। খুশি? হ্যাঁ, এই তো ভালো ছেলের মতো কথা। তবে এ নিশ্চয়ই মন্ত্রীমশাই কোনোভাবে কাঠি করেছে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। ওই সাবান কি করে বেচতে হয় সে আমি দেখাবো। ও দাদু, তোমাকে তো বলছে মাঠেই ঢুকতে দেবে না, তাহলে তুমি ব্যবসা করবে কি করে? ব্যবসা হবে, সব হবে। এর পেছনে কার ষড়যন্ত্র কাজ করছে আমি আন্দাজ করতে পারছি। কার দাদু? সেসব জেনে তোদের লাভ নেই, শুধু তোদের একটা কাজ করতে হবে কালকে। করতে পারবি তো? হ্যাঁ দাদু, তুমি আমাদেরকে যা বলবে তাই আমরা করতে পারবো। ঠিক আছে, শোন তাহলে। ঠিক আছে দাদু,
হয়ে যাবে, তোমার কথা মতন কাজ হয়ে যাবে। একদম যেন যেরকম বললাম সেরকম কাজ হয়। এ কি গোপাল, আজকে তুমি রাজসভায় এসেছো? তোমার তো মেলার মাঠে এখন ব্যবসা করার সময়। আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো মহারাজ, আজকে আর ব্যবসা করা হলো না। হলো না না দিল না? ওই আর কি, ওখানে লোক আমাকে ব্যবসা করতে দিল না। আহারে কি কষ্ট শোনাটার। গামছা দিয়ে চোখের জল মুছে দেবো গোপাল? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। দেখলে তো গোপাল, ব্যবসা সবার দ্বারা হয় না। আচ্ছা যাই হোক, চলো চলো, আমরা সবাই যখন আজকে একজোটি আছি তখন এই শুভ দিনে প্রসাদ খেয়ে মাঠে নেমে বরং হোলি খেলা শুরু করে দিই। হ্যাঁ মহারাজ, একদিকে যখন মনে দুঃখ পেলাম তখন রং মেখে সংসেজে না হয় একটু আনন্দ করি। চলো তো সবাই। ব্যাস, প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার চলুন সবাই নদীর ধারে হোলি খেলার মাঠে। হোলি হে! এসো গোপাল, তোমার ভুঁড়িতে একটু রং মাখিয়ে দিই। খুশি হয়ে এত বলছেন যখন, তখন দিন। আপনার তো পাটকাঠির মতন চেহারা, আসুন আমি তাতেই রং মাখাই। রাজবৈদ্য মশাই, দেখুন আমাকে কিন্তু বেশি রং দেবেন না। বিভিন্ন রঙের ওপরে বিভিন্ন গ্রহের প্রভাব থাকে। রাখুন তো আপনার গ্রহ নক্ষত্র। আজকে আমরা রং আঁকবো, রং সাজবো, আর একটু ঠান্ডা লাগলে আপনাকে ওষুধ দিয়ে দেবো। ব্যাস, আসুন আসুন আসুন। আজকে সবাই মাখছে রং, হচ্ছে ভূত, সাজছে সং। চল চল, অনেকক্ষণ রং খেলা হলো, এবার স্নান করে নি। চলুন মহারাজ। এ কি, পায়ে তো আমার সাবান ছিল, সেটা কোথায় গেল? এ কি, আমার সাবানটাও তো খুঁজে পাচ্ছি না। ও মহারাজ, আমার সাবানও তো পাচ্ছি না, আমার তো নতুন সাবান ছিল। ডুবিয়ে গ করেছি স্নান, কোথায় খুঁজে পাবো সাবান? এ কি, আমার নিজের আবিষ্কার করা সাবান খুঁজে পাচ্ছি না। এ কি, তাহলে কি এভাবে ভূত হয়ে বাড়ি ফিরতে হবে নাকি? ছি 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 ছি। কে বদমাশি করে আমাদের সাবান নিয়ে নিলে? এ নিশ্চয়ই গোপাল নিয়েছে। মহা মুশকিল, আমিও তো আপনাদের সাথে নদীতে ডুব দিলাম, আমি কি করতে নেব? তাহলে এখন কি হবে? মহারাজ যদি বলেন তো আপনাদের আমি নতুন সাবান দিতে পারি। আমার ওই ঝোলাতে নতুন সাবান আছে, আমি তো সাবান বিক্রির জন্য সাবান কিনেছিলাম, তো সেগুলো কাছাকাছি আছে। আপনি যদি বলেন তাহলে আমি এনে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা সাবানের দাম 1 মোহর লাগবে মহারাজ। হ্যাঁ, 1 মোহর? যত লাগুক আমি দেব, কিন্তু এই মুখ নিয়ে কি করে বাড়ি যাব? যাও যাও যাও, সাবান নিয়ে এসো গোপাল। গোপাল, বাঁচালে, না হলে এই রং নিয়ে বাড়ি ফিরতাম কি করে বলো তো? ধন্যবাদ মহারাজ, এবার আমার প্রাপ্য মোহরটা দিয়ে দিন, আমাকে তো সাবানগুলো কিনতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছ। এই যে তোমরা তোমরা সবাই গোপালকে 1 মোহর করে দাও। এ কি,
এই তো সাবান। হ্যাঁ তাই তো গোপাল, আমরা তোমাকে সাবানের দাম দেব না। দেখুন, আপনারা যখন সাবানটা ব্যবহার করেই ফেলেছেন, তখন তো মোহর আপনাদের দিতেই হবে। জানেন তো, ব্যবহার করা জিনিসের ফেরত নেই, মোহর তো আপনাদের দিতেই হবে। এ কি, আমরা তো একবারই। একবার দুবার শুনবো না মহারাজ, বিকৃত জিনিস ফেরত হয় না। দূর দূর দূর, এই নাও এই নাও। এই নাও এক মোহর। দেখলেন তো মহারাজ, সাবানগুলো কেমন বিক্রি হয়ে গেল। মানে তুমি এসব ইচ্ছে করে করেছো? মহারাজ দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম এই গোপালই কিছু করেছে। আমি আর কি করলাম? না আমি সাবানগুলো সরিয়েছি, না আমি জোর করে আপনাদের সাবান কিনিয়েছি। আপনাদের ট্যাকেই ছিল সাবানগুলো, আর আপনারা সেটা খুঁজে পাননি। সেটাতে আমি কি করতে পারি বলুন তো? সত্যি গোপাল, আবার তোমার বুদ্ধির কাছে আমরা হেরে গেলাম। আমি বেশি কিছুই করিনি মহারাজ, আমার এই কাজে সাহায্য করেছে আমার এই নাতি নাতনিরা। ওই রে, বেরিয়ে আয় তোরা। তুমি তোমার বুদ্ধি দিয়ে ওদের কাউকে বুদ্ধিমান, আবার কাউকে বুদ্ধিমতী করে তুলেছো। ধন্যবাদ মহারাজ। ওসব ধন্যবাদ রাখো, আর সবাই মিলে বলো হোলি হ্যায়। হোলি হ্যায়! এটা আমার কি? গুলটে, এই গুলটে, 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 একবার একবার এখানে আয়, এখানে আয়। একটা জিনিস দেখবি আয়। এই দেখ। চল একটু এগিয়ে দেখি। না, ভেতরে যদি সাপ খোপ থাকে আমরা গোপাল দাদুকে আগে জানাই। পুটি ঠিক বলেছে। তাহলে তাই হোক, চল সবাই মিলে গোপাল দাদুর বাড়ি। আমার গণনা নির্ভুল মহারাজ। তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যতীষী, এর কি কোনো প্রতিকার নেই? যা ঘটার তা ঘটবেই, একে খণ্ডাতে পারা যাবে না। তাহলে আগাম জেনে আমাদের লাভ কি? লাভ তো আছে মন্ত্রী মশাই, জানা থাকলে বিপদের সাথে লড়াই করতে সুবিধে হয়। ঠিক 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 ঠিক, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে আমার এই প্রাসাদের মধ্যে আমার সমস্ত প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে। কি করে সম্ভব? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। কিন্তু আমার রাজ্যের একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। আজ থেকে তোমাদের মানে আমার সব রাজকর্মচারীদের 24 ঘন্টা সজাগ থাকতে হবে। গোপাল, রাজ্যতীষী আমাদের আগাম জানিয়ে খুব উপকার করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তাহলে আমাদের নিতেই হবে। দাদু, আর দাদু, আমরা খেলতে গিয়ে না একটা জিনিস দেখতে পেয়েছি। একটা সুড়ঙ্গ। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। চল তো, আমাকে নিয়ে চল তো। ও মা, এই তো এলে। আবার কোথায় যাচ্ছ? আমি বলি, পায়ের নিচে তোমার কি সর্ষে আছে নাকি? খুব বড় বিপদ আসছে গিন্নি, সামলাতে হবে, নইলে সবার বিপদ। বিপদ? হ্যাঁ গিন্নি, আমি এসে সব বলছি, চল। এই দেখো দাদু, ওই সুড়ঙ্গ। এবার চল তো, ভেতরে গিয়ে দেখি। কি করে যাবে গোপাল দাদু? ভেতরটা তো অন্ধকার। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, এখন আমরা বাড়ি যাই, মশাল নিয়ে আসি। সেই ভালো। মহারাজ, 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 উপায় এসে গেছে আমাদের হাতে। উপায়? কি উপায় গোপাল? সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখা। মানে? ওই রাজ্যের শেষ প্রান্তে যে মাঠটা আছে না, তার নিচে একটা সুড়ঙ্গ, বিশাল। মহারাজ, গোপাল মনে হয় বিপদের গুরুত্বটা ঠিক বুঝতে পারেন। মহারাজ, গোপাল ঠিকই বলেছে, আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা উচিত। একবার যাওয়া উচিত। সবাই যখন চাইছে তখন যাওয়া যাক। চলো চল সবাই।
বাবা, এ তো বিশাল সুড়ঙ্গ। যতদূর যাচ্ছে মশালের আলো, সুড়ঙ্গটা দেখে লাগছে বড়ই ভালো। মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। আমারও তাই মনে হয় মহারাজ। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? সবাই যখন চাইছে তখন সেনাপতি, লোক লাগাও, পরিষ্কার করে বাসযোগ্য করতে হবে তো। আহা, আমাদের হাতে তো আর নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনা, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। আর আমি কাল থেকেই প্রজাদের এখানে সরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। দেখছি না, করতেই হবে। আরে, সময় নেই একদম। দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল আমাদের সুড়ঙ্গতে আশ্রয় নিতে হবে। এ কি সর্বনাশ হলো গো! এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার। প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ভাগ্যিস রাজ জ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। একটাই ভগবানের কাছে আর্জি, ক্ষতি যেন খুব বেশি না হয়। কি ভাবছেন মহারাজ? আর ভাবনা কি আর একটা রানী, ভাবনা সঠিক। এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ্য জ্যোতিষী গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই কৃষ্ণনগরে আছড়ে পড়বে। আর আমার রাজ্য জ্যোতিষীর গণনা তো মিথ্যে হবার নয়। আমি রাজা, কৃষ্ণনগরের রাজা, আর আমার দায়িত্ব যেন আমার সব প্রজা সুরক্ষিত থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সব যেন ঠিকঠাক হয়ে যায়। কি যে হবে পণ্ডিত বউ, খুব চিন্তায় আছি গো। আমাদের ওই চিন্তাটুকুই তো আছে, আশা করি খুব ক্ষতি হবে না। ওহ, জানি না ক্ষতির পরিমাণ কত হবে, তবে আগাম জানার ফলে সমস্ত প্রজাদেরকে সুরক্ষা তো অন্তত দিতে পেরেছি। এবার ঝড় থামলেই তো আসল কাজ। হ্যাঁ, ওইটার জন্যই তো বসে আছি। প্রাকৃতিক বিপর্যয়ের পরই তো আসল কাজ, কিছু কামাতে হবে। রাজ্যতীশী, এই তাণ্ডব কখন থামবে গো? মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। দেখো, তোমার এই গণনাটাও যেন মেলে। মিলবে মহারাজ, মিলবে। কাল সকালে সূর্য উঠবে। এবার কি করব? আমার তো সব গেল। ও হায় হায় হায়, সব রাজ্যে যেখানেই গেলাম সেখানেই এক দৃশ্য, পুরো রাজ্য বিধ্বস্ত। মন্ত্রী, বলুন মহারাজ।
আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে। আর তুমি এই দায়িত্বটা নাও। নিশ্চয় মহারাজ, এ আমার কাছে আশীর্বাদ। আমি আজ থেকেই কাজ শুরু করব। এই কেলে করেছে মন্ত্রীমশাই এবার সুখে চুরি করতে পারবে। রাজ্যের প্রজাদের ঘর হোক বা না হোক, মন্ত্রীমশাইয়ের পকেট ঠিক ভরবে। মহারাজ, একটু আলোচনা করে দায়িত্ব ভাগ করলে হতো না? হ্যাঁ, আলোচনা করে? কেন কেন বলো তো? এই গোপালকে থামাতে হবে মহারাজ। এখন আলোচনার কোনো সময় নেই। এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে হবে। মন্ত্রীর মাথাতে যে কতখানি চাপ তা একটা ভাঁড় কি করে বুঝবে? ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি রাজাজ্ঞা পালন করুন, আমি আমার মনের আজ্ঞা পালন করতে যাই। গোপাল, এখন ঝগড়া বিবাদ করার সময় নয়। আমাদের রাজ্য সংকটে। এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। মহারাজ, আমি কাজই করতে যাচ্ছি। আমার কাজ একটু আলাদা। কিন্তু গোপাল রেগে গেল কেন? আমাদের সব চলে গেল। কেদো না গিন্নি, কেদো না। মহারাজ ঘর গড়ে দেবার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রীমশাইকে? মহারাজ আর কাউকে পেলেন না না গো? যার 9 হয় না তার 90তেও হবে না। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। আমাদের ঘরের চাল উড়ে গেছে। কাঁদিস না বাবারা, কাঁদিস না, আবার সব ঠিক হয়ে যাবে। এখন কিছুদিন ওই সুরঙ্গে আমাদের থাকতে হবে, বুঝলি? আর একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন, তোদের কাজ হলো মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখা। ওরা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। ঠিক আছে দাদু, তোমাকে সব খবর দেব। আমরা আজ থেকেই নজর রাখবো। ওহ, কতদিন পর একটু বাড়তি লক্ষ্মী লাভ হবে। গোপালটা প্রায় ঘেঁটে দিচ্ছিল। ওর মুরব্বিয়ানাটা বন্ধ করতে পেরে কি ভালো লাগছে। যাই বটা ঘটার কাছে। এই গুলটে ন্যাপলা, ওই দেখ মন্ত্রী মশাই। খুব ফুটতে দেখছি। চল, পিছু পিছু চল, দেখি কোথায় যায়। বটা ঘটা, বটা ঘটা, বাড়ি আছিস? হ্যাঁ আছি। অনেক কথা আছে, আসছি। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। গোপালের ওই বিচ্ছু বাচ্চাগুলো যেন কোনোভাবে আমাদের পরিকল্পনা জানতে না পারে। বটা ঘটা, জানলাটা বন্ধ কর। ওই বিচ্ছুগুলো যেন লুকিয়ে আমাদের কথা শুনতে না পারে। শোন, যাদের বাড়ি ঝড়ে ভেঙেছে তাদের বাড়ি মহারাজ করে দেবেন। আমাকে দায়িত্ব দিয়েছে। আমার কাছে রাজকোষের অর্থ, এই অর্থের অর্ধেক আমাদের পকেটে, আর অর্ধেকে বাড়ি তৈরি হবে। মানেটা কি হলো? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। এই সর্বনাশটা আছে বলে এই আমি একটু করে কমে খাচ্ছি, আর তার সাথে ওদেরকেও খাওয়াচ্ছি। শুনলি তো? চল। গোপাল দাদু, সব শুনলে তো? মহারাজকে আজকেই সব জানিয়ে দিও। না না, আজই সব কথা বলতে পারবো না। মহারাজ প্রমাণ চাইবেন। আগে প্রমাণ হাতে পাই, তারপর। খুব ভালো কাজ করেছিস বাবারা। তোরাও একটু সাবধানে থাকিস। আমি এখন রাজসভায় যাচ্ছি। দুর্যোগ তাহলে গেল। এবার তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে হবে। কি গোপাল, কাজ কেমন হচ্ছে গো? মন্ত্রীমশাই যখন দায়িত্ব নিয়েছেন তখন ঠিকই হবে। বলছো তাহলে মন্ত্রী ভালোভাবেই কাজ করছে? বটা ঘটা খুব যত্ন করে কাজ করছে, আর আমি সারাক্ষণ নজরদারি করছি। এই কাজটা মন্ত্রী ভালো করে করছে, আর আমি খুব খুশি। কাজ শেষ হয়ে গেলে
আমি মন্ত্রী বটা আর ঘটাকে পুরস্কার দেব। মহারাজ, আপনাকে সরল সাদা পেয়ে মন্ত্রী রাজকোষ চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। কেন, আবার কি সর্বনাশ হলো? ঘরের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়লো। মানে এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। গোপাল দাদা, গোপাল দাদা, আমার আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। সে কি, তোমারও? কি দরকার ছিল এভাবে কম দামে জিনিস দিয়ে ঘর বানানোর? না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। চলো চলো গোপাল গোপাল দাদা। দাদা। কি গো, আজ রাজসভায় যাবে না? না গো গিন্নি, মহারাজ আমাকে ছুটি দিয়েছেন। এত খাটাখাটুনি গেল, তাই মহারাজ খুশি হয়ে ছুটি দিয়েছেন। তাহলে চলো না, আজ মায়ের কাছে যাই। মা খুব খুশি হবে। আর আমি তোমার দেওয়া 7 নলি হাতটা দেখাবো। চলো তাহলে দুদিন কাটিয়ে আসি। তাহলে গুছিয়ে নি। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ, এও কি সম্ভব? আমি আমি কোথায় ভালো কাজ করার জন্য মন্ত্রীকে 2 দিন ছুটি দিলাম? হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। মহারাজ, দিশি কুকুরের লেজ কখনো সোজা দেখেছেন? যতই টানুন না কেন, ছেড়ে দিলে সেই খণ্ডতপ। না না না, আজই ওর শেষ দিন। ওকে ওকে আগে আমি ডাকি, তারপর ওর বিচার শুরু করব। মহারাজ, একদম না। মন্ত্রী মশাই যেন ঘুণাক্ষরেও টের না পান যে আমরা সব জেনে গেছি। মন্ত্রী মশাই ছুটি কাটা, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। বাবা বাবা বাবা, লোভী মন্ত্রী, টোপটা তো গিলবেই। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। এবার কিছু বুঝলে গিন্নি? কি যে রহস্য করছ, কিছুই বুঝতে পারছি না। দুধ তো এবার এই নকশাটাকে কায়দা করে মন্ত্রী মশাইয়ের ঘরের মধ্যে রেখে আসতে হবে। ব্যাস। যাই, ন্যাপলা গুলটের বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? ও ঠাকুর, ও ঠাকুর, একটু দেখো মানুষটাকে। ঠাকুর, গুলটে, গুলটে, কি গোপাল দাদু, কি হয়েছে? শোন, সাবধানে কাজটা করতে হবে। মন্ত্রী মশাই আর মন্ত্রীগিন্নি বাড়ি নেই, আমি খবর নিয়েছি, বুঝলি? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ না হয়ে যাবে। আমি জানি বাবা, তোরা তো আমার বানর সেনা। আমি এখন আসছি, কাল খবর নেব। আমি আজ এক্ষুনি গিয়ে কাজটা করে আসছি। এটা কি? পুরনো কাগজ, একটা নকশা আঁকা, কি একটা লেখা আছে। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধরে, কোদাল দিয়ে খুঁড়ে খাঁড়ে, দেওয়ালটা ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। গিন্নি, গিন্নি, গুপ্তধন, গুপ্তধন, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। কি হলো? কি
কি হলো? চাচাচ্ছ কেন? কি হলো? এই দেখো, ও মা, শিক্ষি গো, কিন্তু কোন দেয়াল সেটা তো লেখা নেই গো। পূব দিকের থেকে এসেছে উড়ে, সুতরাং ওই পূব দিকের জানলা ধরে দুপা হেঁটে খুঁড়বো। যাই, বটা ঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। গুপ্তধনের কথা বলো না, তাহলে ভাগ দিতে হবে। তুমি খেপেছো? আমি কি অত বোকা নাকি? বলবো বাগান করবার জন্য মাটি কোপাবো। যাই, 1 2, বুঝলে গিন্নি? এইখানে কোপাতে হবে। একটু জোরে, হেইও, দেওয়াল ভাঙো, হেইও। ভাঙো ভাঙো ভাঙো, হেইও, দেয়াল ভাঙো, হেইও। এবার পাবো গুপ্তধন। কোথায় গো গিন্নি? এখানে তো গুপ্তধন নেই। তাহলে পাশের দেয়ালটা, ওটাও ভাঙো। ঠিক বলেছো। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভাঙে। মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না, এখনো নেই। শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। এই এই, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবের ঘর বানালে, হ্যাঁ? তোমার কাছে যা অর্থ আছে সেটা এক্ষুনি ফেরত দাও। আর তোমার 2 সাগরেদ বটা আর ঘটা আমার কাছে সব স্বীকার করে নিয়েছে আর সমস্ত অর্থ ফেরত দিয়েছে। তাই তোমাকেও ফেরত দিতে হবে। আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। ও ভোলা ময়রা, ও পুটির বাবা, তোমাদের ঘর আবার করে দেওয়া হবে। এবার কিন্তু সব দায়িত্ব গোপালের। ধন্য ধন্য মহারাজ, ধন্য। মহারাজ, আজ এত জরুরি তলব, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? কিন্তু মন্ত্রী এখনো। আগে মহারাজ, মানে ওই একটু। কি ব্যাপার মন্ত্রী মশাই, কাজের দিনেই দেরি? অন্যদিন তো 7 সকালে একেবারে সেজে গুজে এসে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকেন। সে আমি যার মতোই দাঁড়াই না কেন, তাতে তোমার কি গোপাল? হ্যাঁ, সে তো ঠিক আছে মন্ত্রী, কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, মানে ওই একটু। মহারাজ, মন্ত্রী মশাইকে একটু সময় দিন, ভেবেচিন্তে একটা মিথ্যে কথা উনি ঠিক বলবেন। সবাইকে নিজের মতো ভেবো না গোপাল, আমি মিথ্যে কথা বলি না। আমার কাল রাত থেকেই মানে পেটটা একটু খারাপ, তাই আর কি। পেটের মধ্যে এত কুমতলব মেটে থাকলে পেট তো ভুটভাট করবেই। মতলব রাখলে পেটে, পেটটা ফুলে যাবে ফেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। কাজ আমি বড্ড ভালোবাসি, বলুন না মহারাজ। একটা ছোট্ট কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জন ব্যক্তি। তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু তো, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। সেই ভালো মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরো ভালোভাবে প্রকাশ পাবে। একদম দিনের আলোর মতো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে গিয়ে শুধু চিঠি দেওয়া আর তার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসা, এই যা। আমি চাই কাল সকালেই কেউ এই কাজটা করুক। এইসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই? না না না, আমি এই কাজ করতে পারবো না। ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, আমি জানতাম
গোপালই এই কাজ করবে। তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই 20টা সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। ধন্যবাদ মহারাজ। এই রে, যদি আগে জানতাম যে এই কাজে পুরস্কার আছে তাহলে আমি দায়িত্ব নিয়ে নিতাম। দূর দূর দূর, সব পুরস্কার সব সময় গোপালই পেয়ে যায়। দূর। তাহলে গোপাল, কাল সকাল সকাল তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বেটা গোপাল, সবার সামনে শুধু আমাকে অপমান করা, তার উপর সব পুরস্কার শুধু একা ভোগ করা। না 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 না, আমি তো সব সময় এটা হতে দিতে পারি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব? কোনো পরিকল্পনা আছে মনে হচ্ছে। গোপাল কাল সকালে উত্তরের জঙ্গল পেরিয়ে একটা জায়গায় যাবে, আবার বিকেলের সময় ওই জঙ্গল দিয়েই ফিরবে। আচ্ছা, কিন্তু আমরা কি করব মন্ত্রী মশাই? এবারে তোদের কিছু করতে হবে না, করবে অন্যজন। তোরা শুধু আমার আর তাদের মধ্যে সেতুর মতন কাজ করবি। শোন তাহলে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা। আর এদিকে সবকিছু আপনার হয়ে যাবে। তবে খুব সাবধান বটাঘটা, খুব সাবধান, এবারে যেন একদম ভুল না হয়। কেমন? আগে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তাহলে সব ব্যবস্থা করে ফেল। গিন্নি, ও গিন্নি, খেতে দাও খেতে দাও, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এই নাও খাবার। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো, ওই জঙ্গলে নাকি আগে ডাকাত থাকতো। হ্যাঁ, সে তো আগে থাকতো গিন্নি, এখন আর নেই, এখন সব পালিয়েছে। তাছাড়া এই গোপাল ভাঁড়কে কাবু করতে পারে এমন কোন ডাকাত এখনো এই পৃথিবীতে জন্মায়নি গিন্নি। কি জানি বাবা, আমার ভয় হয় গো। এই সাবধানে যেও বাপু, সাবধানে যেও। রে বটাঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমরা কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। বাহ 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 বাহ। এবারে শুধু কাল বিকালের অপেক্ষা, আর তারপরেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, তাড়াতাড়ি পা চালাই। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল, বেশ ভালো মতোই খাওয়া দাওয়াও হলো। এইবার বাড়ি ফিরে টান একটা ঘুম দেব। কি তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এলে? চুপ, একদম চুপ। বেশি কথা বললে তো জিপ টেনে ছেড়ে দেবো। আহা, জিপ টানতে গেলে তো আগে চোখ মুখ থেকে কালো কাপড়টা সরাতে হবে নাকি? এই তো, এবার কেমন সব দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ গো, তোমরা কারা গো? সব দেখতে পাচ্ছ, আর এইটুকু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তুমি কি আর না বোঝার লোক? বাহ 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 বাহ, আমার সম্পর্কে জানো শুনে খুব ভালো লাগলো বুঝলে। কিন্তু যেটা ভালো লাগলো না সেটা হলো আমাকে এইভাবে এইখানে এরকম করে ধরে নিয়ে আসাটা। এরকম ব্যবহারের কারণ জানতে পারি কি? বেশি কারণ জানতে হবে না, বেশি কারণ কারণ করলে অকারণে মারা পড়বে, এটা মনে রেখো। বাহ রে, তোমার ব্যাকরণটা তো খুব ভালো। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে জানো। শুধু বাজে কথা, কথা বলায় তোমার জুড়ি মেলা ভার। সে তো হবেই, আমি তো আসলে ভাঁড়। সে ভাঁড়ই হোক আর ষাঁড়ই হোক, চুপ করে থাকো। ঠিক আছে ঠিক আছে, এই চুপ করলাম। তোমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে, সেই উদ্দেশ্য সফল হলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারবো। বেশ, বলা বা শোনার মতো যখন আর কিছু নেই তখন আমি একটু ঘুমিয়ে নিই। এতটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। কেমন লোক সর্দার, অন্য কেউ হলে আমাদের মতন ডাকাতের ভয় এতক্ষণে কেঁদে কুল পেত না, আর একে দেখো বড় ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি।
কিরে কিরে বটা ঘটা, খবর কি? কাজ হয়ে গেছে মন্ত্রীমশাই, এইমাত্র খবর পেলাম গোপালকে ওরা বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, গোপাল তাহলে এতদিনে কাবু হয়েছে। গোপাল আর কাবু কোথায় হয়েছে? গোপালের বক বক শুনে ডাকাত দলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই রকমই তো শুনলাম মন্ত্রী মশাই। উফ, এই গোপালটাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে ঠিক আছে, আর তো মাত্র একদিন, কাল রাতেই সব কাজ সারতে হবে। ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু 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 কি? ওদিকে তো গোপালের ব্যাপারটা আমরা দেখে নেব, কিন্তু এদিকে কি হবে? মানে রাজবাড়ির এত প্রহরীকে এড়িয়ে আমরা মহারাজের ঘরে যাব কি করে? আহা, সেসব ব্যবস্থা আমি করে দেব। শোন তবে, কাল রাতে আমি সমস্ত প্রহরীকে নৈশ ভোজন করাবো, আর তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর বাহ 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 বাহ, মন্ত্রী মশাই বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। কাল রাতে কাজ সেরে তোরা ওই ডাকাত দলকে সাথে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসিস। ঠিক আছে মন্ত্রীমশাই। গোপাল, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার, হ্যাঁ? এত রাত হয়ে গেল, বাড়ি ফিরতে এত সময় লাগছে কেন? কোনো বিপদ টিপদ? না না, ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় ঘুমিয়ে পড়েছে মনে হয়। হ্যাঁ যাই, আমিও শুয়ে পড়ি। বাবা, দাদা সারা রাত কান ঝালাপালা করে দিল একেবারে, নাক ডাকার আওয়াজে তো আমাদের ঘুমে দফা হয়ে গেল। এখানে যে কি করি? চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ চলে আসবে, তারপর নির্দেশ মতো কাজ করা যাবে। এই কিন্তু এখন একে ডাক, যতই বন্দি হোক খেতে দিতে হবে তো। এই যে, ওই, আরে ওঠো, আরে ওঠো বলছি, ওঠো। এই কে রে? কে? ওঠো, সকাল হয়ে গেছে। না না না, একটু ঘুমাই, বুঝলে? এটা কি তোমার ঘর পেয়েছো নাকি যে যতক্ষণ খুশি ঘুমাবে? ওঠো, ওঠো বলছি। ও, আমি তো ঘরে নেই না, এই দেখেছো, ভুলেই গিয়েছিলাম। আসলে এত সুন্দর ঘুমটা হলো না। এই নাও, এবার এটা খেয়ে নাও। না, আমি খাবো না। খাবে না কেন? আমার ইচ্ছা তাই। খেতেই হবে। খাবো না। না। ও, চুপচাপ খেয়ে নাও গোপাল, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা পর্যন্ত আমি খেয়ে যাব কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে আমার হাত খুলে দাও, না হলে আমি খাবো কি করে? এই হারু, ওর হাত খুলে দে, খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিস। হ্যাঁ দেখি, একটু নুন হয়নি গো, ঠিক করে একটু রান্নাও করতে পারো না। খেতে যে পাচ্ছ সেটাই বড় কথা, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। কই গো, আরেক থালা দাও। আরেক থালা আবার? হ্যাঁ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেতে দিতে হবে কিন্তু। হ্যাঁ সর্দার, এই যে আমাদের সব খাবার খেয়ে নিল, আরে এবার আমরা কি খাবো? এই গোপাল ভাঁড় তো একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী মশাইয়ের হাত আমাদের মাথায় আছে, কাল থেকে আমরা রাজবাড়িতে বসে মন্ডা মিঠাই খাবো। এইবার পেটটা একটু ভরলো, বুঝলে? একটু, এত খেয়ে একটু ভরলো? হ্যাঁ, পেটটা তো তাও একটু ভরলো, কিন্তু মন ভরলো না। রান্না যা ছিরি, তোমরা আগে তোমাদের রাঁধুনি পাল্টাও, বুঝলে? আমাদের রাঁধুনি নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। বেশ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, আমার কি, আমি ঘুমোই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ সবাই এলো না কেন? কাল বাড়ি ফিরেছে তো নাকি? জানি না মহারাজ, ফিরেছে মনে হয়, ফিরে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গোপালকে তো আপনি চেনেনি। হ্যাঁ, তা হতে পারে মহারাজ, গোপাল ঠিক চলে আসবে খন।
তবে তবে আজ আমার একটা প্রস্তাব আছে। কি 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 প্রস্তাব? এই যে রাজবাড়ির প্রহরীরা, এরা কত কাজ করে, রাত জেগে পাহারা দেয়, এদের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি। তাই ভাবছিলাম আজ রাতে এদের সবাইকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে চাই। বাহ বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাই হবে। তাহলে তাহলে আজ রাতে আমি এদের সবার জন্য খাবার নিয়ে আসব, সবাই খুব খুশি হবে। হ্যাঁ মন্ত্রীমশাইয়ের নির্দেশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই গোপালকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে? আজ রাতেই সিংহাসন দখল করতে হবে। আর গোপাল? গোপালের ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। গোপাল থাকলে মহারাজকে হারানো কোনো মতেই সম্ভব নয়। পারবে তো কাজটা করতে? খুব পারবো। উত্তরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, গোপালকে বস্তার ভেতর পুরে উত্তরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো, আর তারপর বাবা দারুণ বুদ্ধি। তাহলে তাহলে আজ এই মধ্যরাত্রি হওয়ার আগেই এদিকে কাজ সেরে রাজবাড়ির সামনে চলে আসবে। তারপর আমরা মহারাজকে ধরে ওই কারাগারে বন্দি করে দেব। কিন্তু প্রহরী, তাদের কি হবে? ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। মন্ত্রীমশাই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, এদিকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলি। আচ্ছা, এই সব কিছু তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি? ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। কি ব্যাপার, সবাই একসাথে? আজ ভালো কিছু খাবার দাবার হয়েছে নাকি? হ্যাঁ, না না, তোমার খাওয়ার শখ চিরকালের মতন ঘোচানোর ব্যবস্থা করতে এসেছি। সে কি, আমার ভবলীলা সাঙ্গ করার ফন্দি করেছে নাকি? তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে। আরো একে বস্তাবন্দি কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সেটাও কি জানো না নাকি? হ্যাঁ, কি ডাকাত হয়েছে রে? হ্যাঁ, মানে ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার পিঠটা একটু চুলকাচ্ছে বুঝলে, এই হারু আমার পিঠটা চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ঠিক আছে, হারু। ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। আহা, ওখানে নয়, নিচে নিচে। আহা, উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নাও নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। আরে, এখানে আকাশে এত কাক? কাক? কোথায় কাক? কই কাক? কাক তো নেই। রাতের বেলা তো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ না। ও, তুমি এত বাজে বকো কি করে বলো তো? এটাই তো আমার কাজ। যাকে, অনেক হয়েছে। নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই দোল খাচ্ছি। তবে খুব গরম হচ্ছে বস্তার ভেতর। চিন্তা করো না, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে। তা বেশ, এই কথাটা তুমি ঠিক বলেছো। নে, এবার ফেলে দে, তাড়াতাড়ি কর, ওদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। আপদ বিদায় হলো, চলো সবাই। প্রণাম মন্ত্রী মশাই। এই তো তোমরা সবাই এসে গেছো। ওদিকের খবর কি? খবর ভালো মন্ত্রী মশাই, গোপালের গল্প শেষ। গোপাল, তুমি আর আমার কাজে নাক গলাতে পারবে না। এবার চলো সবাই, চলো চলো চলো, রাজবাড়ির ভেতরে ঢোকা যাক, চলো।
দেখেছো তো কেমন ব্যবস্থা করেছি, হ্যাঁ? সত্যি আপনার বুদ্ধি আছে মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই নয় রে পাগল, আজ থেকে রাজামশাই বলা অভ্যেস কর। এটা এটা বটা একদম ঠিক কথা বলেছে। এই জন্যই তো তোদের এত ভালোবাসি রে বটা ঘটা। চলুন এবার আসল কাজ করে ফেলা যাক। মহারাজকে কারাগারে ভরে দিলেই সিংহাসন আপনার। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। উফ বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। কে কে? আমি মহারাজ। মন্ত্রী, তুমি এত রাতে? এই ধর ধর বেটা কৃষ্ণচন্দ্রকে। এটা কি করছো? আপনাকে বন্দি করছি মহারাজ। আপনি বন্দি না হলে যে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। মন্ত্রী তুমি? ছি ছি ছি! প্রহরী প্রহরী প্রহরী! কেউ আসবে না, কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। এই বেটাকে নিয়ে যা কারাগারে যা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। এই কে কে কে? এই যে আমি, গোপাল ভাঁড়। গোপাল? তুমি 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 এখানে কিভাবে? আমার ভবলীলা সাঙ্গ করা কি এতই সোজা? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও, বাঁচাও। গোপাল আর বাঁচাবে কি করে? গোপাল, তুমি একবার পার পেয়ে গেছো তো কি হয়েছে? এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার কাছে আমার সৈন্য দল আছে, কিন্তু তোমার কাছে তোমার কাছে কি আছে? সব প্রহরীদের তো আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রহরীদের আপনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতেই পারেন, কিন্তু রাজ্যবাসী তাদের কি করে ঘুম পাড়াবেন? এই যে চলে এসো সবাই। মন্ত্রী মশাই, মনে রাখবেন এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে। ছেড়ে দে মহারাজকে, না হলে। ওরে ওরে, পালা 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 পালা! ধরো বেটাদের। ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো পাষণ্ডকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। তোমাদের সব কটাকেই আমি শুলে চড়াবো। এদের নিয়ে যাও কারাগারে। গোপাল, গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছিল বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? শুনুন তাহলে মহারাজ। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। এই 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 এই, এবার কেমন সব দেখতে পাচ্ছি। আরো একে বস্তাবন্দি কর। বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। বলো তোমার শেষ ইচ্ছে কি? এই হারু আমার পিঠটা চুলকে দিক। হারু? ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক, ডান দিক, ডান দিক। না না, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। বাহ গোপাল বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। বাহ 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 বাহ! আর এই যে তোমরা আমার প্রিয় রাজ্যবাসী, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তোমাদের সবাইকে আমি পুরস্কৃত করব। আগামী 7 দিন ধরে গোটা রাজ্যে উৎসব হবে। ধন্যবাদ মহারাজ। গোপাল, তুমি হলে আমার সব থেকে বড় সৈনিক। এই নাও তোমার 1000 সোনার মোহর। তারপর গোপাল?
জামাই ষষ্ঠী তো এসে গেল, তা এবারে কি তুমি ষষ্ঠীর ফোঁটা নিতে যাবে, নাকি তোমার জামাই এসে তোমার গিন্নির কাছ থেকে ফোঁটা নেবে? মহারাজ, আমি যতদূর জানি গোপালের শাশুড়ি গোপালের ভয়ঙ্কর খাওয়া নিয়ে খুব আতঙ্কিত। সেই আতঙ্কের জন্যই গোপালকে আর নিমন্ত্রণ করেন না। কি গোপাল, কথাটা সত্যি নাকি? কি করব মহারাজ বলুন তো, এ কথার কি উত্তর দেব? এ খবর মন্ত্রীমশাইয়ের কানে কে দিল কে জানে। মন্ত্রীমশাই, আপনার কি পরের বাড়িতে আড়ি পাতা স্বভাব আছে নাকি? এই 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 গোপাল, ভুলভাল কথা বলবে না। আমি পরের বাড়িতে আড়ি পাতি? হ্যাঁ, এই গুণটা না থাকলে এত বড় মিথ্যে কথাটা আপনি বললেন কি করে? আপনার আর কোনো কাজ নেই? সত্যি তো মন্ত্রী, তোমার আর কোনো কাজ নেই? গোপাল না হয় একটু খেতে ভালোবাসে, তা বলে তোমরা গোপালের খাওয়া নিয়ে এত খুঁটা দেবে? আর গোপাল, এবার কি তুমি তোমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাবে? এবার ইচ্ছে আছে। মন্ত্রী, তুমি কি করবে? আমাকে তো যেতেই হবে মহারাজ, আমাকে তো আমার শাশুড়ি ঠাকুরন চোখে হারায়। তা মন্ত্রীমশাই, আপনি আপনার শাশুড়ি ঠাকুরনকে কি দেবেন? আমার কোনো খরচ নেই, আমাকে কিচ্ছু দিতে হয় না। মুখে একটু মিষ্টি হাসি নিয়ে গেলেই উনি খুশি হয়ে যান। তারপর কি খাওয়ানো বাবারে! সকাল থেকে শুরু করে রাতে একটা হজমের গুলি খাইয়ে তবে শান্ত হন। খুব জ্বলেছে। মা, মন্ত্রীমশাই, আপনি এত খেতে পারেন? ধ্যাত, হয় না বিশ্বাস মোটে। যা বললেন সব সত্যি কথা, এত সব খাওয়া জোটে? ঠিক কথা বলেছে ওই সভাকবি, ওই তো পাকানো দড়ির মতো চেহারা। ও তো ওই হজমের গুলিটাই ঠিক আছে। গোপাল, গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি মনে করো যে আমি খেতে পারি না? সে একদিন খাওয়ার প্রতিযোগিতা করে দেখা যাবে কে কত খেতে পারে। ঠিক আছে, তাহলে জামাই ষষ্ঠী হয়ে যাক, সবাই যে যার ঘরে ফিরে আসুক, তারপর একদিন জমিয়ে খাওয়া হবে। মুর্শিদাবাদ থেকে খাসি আনবো, আর নদিয়ার দই। তার সাথে থাকবে পদে বিঘত খানেক তেল কই। তথাস্তু। শ্রী চরণেশু মা, এবার আর জামাই ষষ্ঠীতে আপনার কাছে আসতে পারছি না, কারণ পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছি। ভাববেন না, হাঁটতে পারলেই আমি মিনুকে নিয়ে হাজির হব। ইতি আপনার হতভাগ্য জামাই। হায় হায় হায়, এ কি হলো? ঠাকুরে কি হলো? এ কেন হলো? কি হয়েছে নাকি? খুব খারাপ খবর আছে গোপাল দাদু, খুব খারাপ খবর। খারাপ খবর? কি হয়েছে রে পুটি? তোর হাতে ওটা কি? ওটা দাদা বাবুর চিঠি। এবার আসতে পারবে না বলেছে। হ্যাঁ, আসতে পারবে না বলেছে? বাহ, এটা খুব ভালো খবর গিন্নি। তুই কি কয়? ওষুধ না ওষুধ? বাবা জীবন আসতে পারবে না বলে আনন্দ করছো? বাবা জীবনের বাড়ি আমি সব ফল মূল মিষ্টান্ন জামা কাপড় পাঠিয়ে দেবো। উনি একদম চিন্তা করো না গিন্নি, আনন্দ করছে কি আর সাধে গিন্নি। আমার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। ইচ্ছা পূরণ শুনি। অবশেষে আমার ভাগ্যে জামাই আদর পাওয়ার শিকে ছিঁড়ল গিন্নি। মানে কি বলতে চাইছো? একটু ভরসা করে বলো দেখি। আমার জামাই আমাদের ঘরে আসতে পারছে না, কিন্তু আমি জামাই এইবারের জামাই আদর খেতে আমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাব। কি আনন্দ হচ্ছে না, কি বলবো গিন্নি। মানে এর মানে আবার কি? মানে এবার আমার জামাইয়ের ফোঁটা নেওয়া কেউ আটকাতে পারবে না। রাজসভা থেকে বেশ কয়েকদিন সবেতন ছুটি পেয়েছি, চলো কয়েকদিন ঘুরে আসি। কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। পুটি, তোর বাবাকে আমার কাছে এক্ষুনি পাঠিয়ে দে, বলবি কাজ আছে, গোপাল দাদু ডেকেছে, বুঝলি? বুঝলাম। কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি বুঝলে গিন্নি? দেখলে আমার কোন পাকা ব্যবস্থা। পুটির বাবাকে দিয়ে জামাইয়ের কাছে ফল মিষ্টি জামা কাপড় সব পাঠিয়ে দিলাম। আমার জামাইও খুশি, মেয়েও খুশি। কি বলো? হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। ওখানে গিয়ে কিন্তু হাই হাই করে খাবে না। হ্যাঁ, খাবে না,
খাবে না বললেই হলো। যাকে কথায় কথায় কিরকম তোমার মায়ের বাড়ি চলে এলাম, এবার পা চালিয়ে চলো। আর হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি করো। হ্যাঁ চলো, পা চালাও। কি গো গিন্নি, তোমার হলো? সকাল সকাল না বেরোলে আমার শ্বশুর বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। গাড়োয়ান অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আমিও জেদ ধরেছি। এই পুরনো বিচ্ছিরি গয়না পরে কিছুতেই যাব না, যাব না, যাব না। এই সেরেছে, এটা তো গত বছর বানিয়ে দিয়েছিলাম, 1 বছরেই পুরনো হয়ে গেল। কি যে বলো না গিন্নি। আমি কে? কে আমি? আগে বলো আমি কে? তুমি তো আমার বউ। তুমি কে? এ আবার কি কথা? এক কথা কত রকম ভাবে জিজ্ঞেস করছো গিন্নি। আচ্ছা আচ্ছা, তুমি মন্ত্রী কি করে হলে আমাকে বোঝাও। একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারছো না। তুমি হলে মন্ত্রী আর আমি হলাম মন্ত্রীর বউ। হ্যাঁ, সেটা তো ঠিক বলেছো। কিন্তু কেন বলেছি সেটা বুঝেছো কি? আরে আরে, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। শুনে নাও, আমি এই কৃষ্ণনগরের মন্ত্রীর বউ। আমি 1 বছরের পুরনো গয়না পরে আমার বাপের বাড়ি যাব? আমার একটা সম্মান নেই? আমি যাব না। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, অমন করে না। গাড়োয়ান অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি যাব না। আমার নতুন গয়না চাই, 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 না হলে আমি ঘরের দরজা দিলাম। গিন্নি, গিন্নি, ও গিন্নি, তুমি না গেলে এবারে তো আমার ফোঁটা নেওয়া হবে না। আর এই বছরে একবার তো জামাই হিসেবে স্বীকৃতি পাই। ও গিন্নি, গিন্নি, কি ফাটা কপাল। পায়ের ধুলো দিন মা ঠাকুরুন। ঠিক আছে ঠিক আছে। প্রতি জামাই ষষ্ঠীতেই ভাবি আপনার শ্রীচরণ দর্শন করব, কিছুতেই আর হয়ে ওঠে না। তাই এবারে একদম মন স্থির করে চলেই এলাম। তা আপনি কতদিন থাকবেন বলে ভেবেছেন জামাইবাবু? হ্যাঁ, তোমার মতো অতদিন থাকতে পারবো না, আমার তো কাজকর্ম আছে। তাই মাত্র দিন 2 থাকবো, বুঝলে। দিন 2? ওরে বাবা, দুদিনে তো আমাকে ফতুর করে দেবে। ও কেমন কথা? দিদির কাছে ভাই থাকবে না? সেই রকম ভাবেই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি আসবে না, আসার সাথে সাথেই কতদিন থাকবেন কেউ বলে। শুনুন মা, আমি আপনাকে বেশি আতান্তরে ফেলবো না। কিরকম খাবেন সেটা একবার বলে ফেলুন। মা ঠাকুরন, আপনি যা খাবার আমাকে দেবেন তার অর্ধেক দেবেন। আমি অর্ধেক খাবো সকালে, তার অর্ধেক বিকেলে, তার অর্ধেক রাতে। মানেটা তো ঠিক বুঝলাম না বাবা জীবন। তুমি অর্ধেক খাবে মানে? এই আপনার ওই অসহায় অবস্থা দেখে আমি ভাবলাম যে আমি পুরো খাবো না, অর্ধেক খাবো। বুঝতে পারছেন না তাই তো? হ্যাঁ, ঠিক মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি খাবার নিয়ে আসুন মা ঠাকুরন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখবেন মজা। তুমি কি করতে চাইছো বলো তো? তোমার মাকে না হাতে কলমে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাকে খেতে দিতে হবে। আসুন মা ঠাকুরন, ভাত বাড়ুন। অত নয়, মাত্র একটা ভাত দিন। একটা ভাত মানে? এবার ওই একটা ভাতকে অর্ধেক করুন। এই ভাতটার অর্ধেক? এই যে নখ দিয়ে কেটে দিলাম, অর্ধেক হয়ে গেল। এবার দুটোকে মিলিয়ে দেখুন, দুটো সমান হয়েছে কিনা। সমান না হলে? অর্ধেক না হলে জামাই মনক্ষুণ্ণ হবে, আর মনক্ষুণ্ণ হলে জামাই যা খেতে চাইবে তাই খেতে দিতে হবে। না না না, আমি যা ভাগ করেছি দেখো দেখো সমান। আজ কার মুখ দেখে উঠেছিলাম? সবাই বলে আমার জামাই নাকি খুব চালাক। এ তো দেখি হত বোকা। আপনি কি ভাবছেন সেটা আমি বুঝতে পারছি, একটু সবুর করুন, দেখুন কি হয়। বাহ, সুন্দর ভাগ হয়েছে। এই অর্ধেক ভাত আমি মুখে দিলাম। এতে তোমার খাওয়া হয়ে গেল? হয়ে গেল। এইবার এই জলটুকু খেয়ে যাই, 4-5টা দেখে আসি। একটু হাঁটা চালা না করলে খাবার হজম হবে না। এত খেলাম, আজ তো এমনি খেলাম। এত খেলে? কি খেলে? ওই যে তোমার মা মানে আমার শাশুড়ি ঠাকুরন যা খাওয়ালেন। যাই, একটু হেঁটে আসি, পেটটা ভীষণ আইঠাই করছে। কি
হদ্দ বোকা রে মা তোর গোপাল, অর্ধেক ভোজন বলে একটা চালের অর্ধেক, ওতে কি কারো পেট ভরে? নে নে, এবার তোরা ভাই বোন খেতে বসে যা, আমি তোদের খাবার দিই। হ্যাঁ। এ মা, ও তো কিছু খেলো না, আমি খেয়ে নেবো। হ্যাঁ, এই তো সেই খাবারের দোকান। ও কর্তা, কি খাবার আছে? ওরে বাস, হ্যাঁ, আমি কাকে দেখছি? পেন্নাম। তুমি আমাকে চেনো? চিনি মানে? আপনি হলেন বিখ্যাত ওই গোপাল ভাঁড়। আপনাকে চিনবো না? আপনি হলেন এই গ্রামের গর্ব, আপনি এই গ্রামের জামাই। যাক, এটা হলে আমার শ্বশুর বাড়ি চেনে। ব্যাস, তাহলে পেটের আগুনটাকে আগে নেভাই। আর কি খাবার আছে তোমার দোকানে? আরে সরু চালের ভাত, গরম ভাতে গাওয়া ঘি, তারপর ওই বিউলির ডাল, চাকা চাকা ওই ছাকা তেলে ভাজা আলু পোস্তর বড়া, কাতলা মাছের পাতলা ঝোল। বাহ, খাসা তোফা, দাও দেখি। আসুন আসুন, খাবার দিচ্ছি। আজ আমার কি সৌভাগ্য, রসরাজ গোপাল ভাঁড় আমার দোকানে খেতে এসেছেন। শোনো দোকানি, আমি কিন্তু দুবেলা তোমার দোকানে খেতে আসবো, কেমন? 3 দিন থাকবো। কত দিতে হবে তোমাকে? জানোই তো, বুড়ি মানুষ, হাত পুড়িয়ে রান্না করবেন, আমার ঠিক লাগছে না। আবার আমার বউটাও সাথে আসেনি। আপনার থেকে পয়সা নেব? কি যে বলেন গোপাল দাদা, আমার পাপ হবে না, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, আমি আপনার শাশুড়ি ঠাকুরনের কাছ থেকে নিয়ে নেব। এটাই তো চেয়েছিলাম, আর এটা যে এত সহজে হবে ভাবিনি। ঠিক আছে, এখন খেতে দাও, জমিয়ে খাই। শোনো, এখন কিন্তু কাউকে আমার ব্যাপারে কিচ্ছুটি বলবে না। আমি যেদিন চলে যাব সেই দিন সবাইকে বল, কেমন? কেন গোপাল দাদা? বুঝলে না, আমি রাজকর্মচারী, কত শত্রু আছে বলো তো, কখন কি হয়ে যায়। তা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বুঝলে গিন্নি, তোমাদের এই গ্রামটা ভীষণ ভালো। আর শ্যালক বাবাজি, তুমি কবে জামাই ষষ্ঠী ফোঁটা নিতে যাবে? মেঘে মেঘে তো বেশ বেলা হয়েছে। আমি তো কবে থেকেই তৈরি হয়ে বসে আছি, কিন্তু মাই তো বলে এখনো আমার খেলাধুলো করার বয়স। বাজে কথা রাখো। হ্যাঁ, সারাদিন কিছু খাওনি, তোমার তো পেটে পিত্তি পড়বে গো। কিরকম কথা বলছো তুমি গিন্নি? তুমি তোমার মাকে অপমান করছো। তুমি দেখলে না তোমার মা আমাকে কত খাবার দিলেন, পেটটা একেবারে আইঢাই করছিল। হেঁটে হেঁটে এসে সব নামালুম, এবার চনমনে খিদে পেয়েছে। দিন মা ঠাকুরুন, খেতে দিন। হ্যাঁ বাবা জীবন, দিচ্ছি। শর্ত মনে আছে তো? সকালে যতখানি খেয়েছিলাম এখন তার অর্ধেক। নেই, ওই অর্ধেক ভাতটার অর্ধেক করুন। জামাই বাবু, আপনি কি বোকা? আপনি তো কিছুই খাচ্ছেন না, খালি বোকামি করে যাচ্ছেন। দেখো, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে যায়নি তো? গোপাল তো পাগল হওয়ার জন্য জন্মায়নি, গোপাল পাগল করবার জন্য জন্মেছে। এ তো বুঝতেই পারছি, না খেয়ে তুমি আমাকে পাগল করছো। হ্যাঁ সত্যি বাবা জীবন, সকালে ওই অর্ধেক চালের ভাত খেয়ে পেট ভরেছিল। এক কথা কতবার বলবো বলুন দেখি? আমার খিদে পেলে কি ভয়ানক কষ্ট হয় সে তো আপনার মেয়ে জানে। কি গো, জানো না? হ্যাঁ সে তো জানি, তাই তো তোমাকে বলছি। হ্যাঁ শোনো, একটা গোপন কথা। আমি তো জানি আমার শাশুড়ি ঠাকুরুন বুড়ি মানুষ, তিনি একটা ন্যালা খাপা ছেলেকে নিয়ে আছেন, ছেলেটা কিচ্ছু কাজ করে না। এই অবস্থায় উনি কি করে করবেন বলো তো? মা, জামাইবাবু কিন্তু আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না মা? বাবা জীবন যা বলছে সেটা তো সত্যি বলছে, সত্যি তো। বাবা যা রেখে গেছে সেটা ভাঙিয়েই তো চলছে। ভাগ্যিস আমার শ্বশুর মশাই খুব সঞ্চয় ছিলেন, তিনি ভালোই সঞ্চয় করেছিলেন বলেই না এই নাচন কদন চলছে। একদম একদম ঠিক বলেছো বাবা জীবন। হ্যাঁ, ওসব বাজে কথা ছেড়ে কাজের কথা বলো। কি গোপন কথা? ও, সেই খাবার ব্যাপারে তো বলছি। আমি তো এবার এখানে আসবো সেটা তো মনে মনে ঠিকই করে রেখেছি। তাই আমি আমার সহকর্মী বিজ্ঞানীকে বললাম, খিদা নিবারণ করে এমন কিছু ওষুধ আছে। আবার বিজ্ঞানী কি বললো? বিজ্ঞানী দিল ক্ষুধা হরণকারী বটিকা, খাবার পর এক পুরিয়া মুখে ফেলে দিলেই হলো, ব্যাস। এই কই দেখাও দেখি
কিরকম পুরিয়া? হ্যাঁ, দেখাও দেখাও। ও, আমার গিন্নি বেশ চালাক চতুর হয়েছে। না, অন্যভাবে বিষয়টা সাজাতে হবে। সর্বনাশ, ওই কাজটি করতে পারবো না। বিজ্ঞানী বারবার বলে দিয়েছে, এই পুরিয়া যদি কেউ দেখে তবে হিতে বিপরীত হবে। তখন এমন খিদে হবে না, যা পাবে তাই খেয়ে নেবে। না 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 না, ওসব দেখে কাজ নেই। বিজ্ঞানী, তোমাকে নিয়ে একটা মিথ্যে গল্প বানালাম, নইলে তো গিন্নির কাছে ধরা পড়ে যাচ্ছিলাম প্রায়। এই মানুষটাকে আমি কত কি না ভেবেছি, এত কিছু চিন্তা করে। না, আমি খুব ভাগ্যবতী। এই ক্যাবলা বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? জামাই বাবুকে হাওয়া কর। দূর বাবা, এখন হাওয়া করতে হবে। উফ, কি জ্বালা। দেখো তো বাবা, ঠিক মতো ভাগ হয়েছে তো। হ্যাঁ, একেবারে নিখুঁত ভাগ হয়েছে। বাহ, এই ভাতটাকে আমি মুখে ফেললাম, তারপর এই এক গ্লাস জল খেলাম। তৃপ্তি। এবার আবার হেঁটে আসি, কাল আবার এই অর্ধেকের অর্ধেক ভাতেরও অর্ধেক ভাগ করতে হবে, কেমন? কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি গো দোকানি, আছে তো? আছি মানে সব রাতের খদ্দেরকে বিদায় করে আপনার জন্য বসে আছি। রাতে কি কি পদ করছো? আপনার জন্য ওই খাসির মাংস আর পোস্ত ছড়ানো বেগুন ভাজা, গাওয়া ঘিয়ে ভাজা লুচি, শেষ পাতে মিষ্টি, মনোহরা আর এখানকার বিখ্যাত ক্ষীরের চমচম। বাহ, তোফা! নাও, বাড়ো বাড়ো বাড়ো। তোমার পদের কথা শুনেই তো খিদে বেড়ে গেল রে। আপনি আপনি বসুন না, আপনি বসুন, এই হাত পাকাটা নিয়ে ততক্ষণ হাওয়া খান। আমি বরং ওই গরম গরম লুচিটা ভাজি। ভাজো ভাজো ভাজো, আমি তোমার কথা ভুলবো না। কৃষ্ণনগরে গিয়ে তোমার কথা মহারাজকে বলবো, বুঝলে? মহারাজকে? ওরে বাবা! আমার এই ছেলেটাকে নিয়ে খুব চিন্তা হয়। নিজের পায়ে দাঁড়াবার কোনো ইচ্ছেই নেই, একেবারে বিশ্ব ক্যাবলা। মাথায় বুদ্ধি শুদ্ধি তো একেবারেই নেই। কি যে হবে কে জানে। জামাইকে বলে রাজসভায় একটা চাকরি করে দিতে বল। দেখছি দেখছি, বাড়ি ফিরি। এত তাড়াতাড়ি ফিরবি? কাল তো সবে ষষ্ঠী, আর 2 দিন থাক না। মা, ওর খুব কাজের চাপ, খুব। মহারাজ তোমার জামাইকে চোখে হারায়, একদিন না দেখলে বাড়িতে পেয়াদা পাঠান। হ্যাঁ, কপাল কপাল, সবই কপাল। শুনলি? বলি শুনলি? ওই কানের গর্ত দিয়ে কি কিছু ঢুকেছে? যা বাবা, তোমার হঠাৎ করে কি হলো? চোখ, আবার মুখে বড় বড় কথা। জামাই বাবু এলে ভালো করে হাওয়া করবি, গা হাত পা ভালো করে টিপে দিবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, বড় ভালো খেলাম গো দোকানি, তোমার হাতের রান্নাটি বড় মিঠে। আপনি সন্তুষ্ট হলেই আমার সব কিছু পাওয়া হয়ে গেল। তাহলে এবার আমি আসি। কাল আসবেন তো? যাবার আগে তোমার সাথে দেখা করে যাব। মা, তুই শাঁখ বাজা, আর এই যে নবাব পুত্তুর বাবা করো জামাই বাবুকে। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি আরো উন্নতি করো, আরো অর্থ উপার্জন করো। হ্যাঁ, এবার খাবার নিয়ে আসুন, অর্ধেক ভাতের অর্ধেক, তার অর্ধেকের অর্ধেক। বাবা, এই এত ছোট টুকরোকে কিভাবে অর্ধেক করবো? এ তো আমার দ্বারা হচ্ছে না। তাহলে তো শর্ত ভঙ্গ হলো মা ঠাকুরন, আমি তো মনক্ষুণ্ণ হলাম। আর মনক্ষুণ্ণ হলাম মানে এবার আমি যা চাইবো তাই খেতে দিতে হবে। তুমি কি খেতে চাও? সেটা বলো। ভাত নিয়ে আসুন, মাছ, মাংস, আলু ভাজা, সোনামুগের ডাল, ভালো পাকা আম, জল ভরা তালশাঁস সন্দেশ, রসগোল্লা।
শান্তি তৃপ্তি। চললাম মা ঠাকুরুন, বড় ভালো লাগলো জামাই ষষ্ঠীর খাবার। আসছে বছর আবার আসবো কেমন? চলো হে গাড়োয়ান, গাড়ি চালাও। পেন নাম হই মা ঠাকুরুন, পেন নাম হই। তুমি আবার কি মনে করে? ওই খাবারের দামটা নিতে এসেছি। কিসের খাবার? কে খেয়েছে? তোমার জামাই বাবু দুবেলা কি তৃপ্তির সাথে খেয়েছে, আমিও উজাড় করে খাইয়েছি। গ্রামের জামাই বলে কথা, আবার কত মান্যগণ্য মানুষ, যা চেয়েছেন তাই খাইয়েছি। তোমার কাছে দুবেলা খেয়েছে? হ্যাঁ, খুব তৃপ্তি করে। ওই মোটামুটি মূল্য যা হয়েছে তা হলো ওই 100 মোহর। ওরে বাবা রে! চলো গাড়োয়ান, আমার জামাই বাড়ি পূব গ্রাম। কি গিন্নি, এবার খুশি তো? না গো, আমি খুশি নই। হ্যাঁ, আমার মা তোমাকে ঠিক মতো আপ্যায়ন করতে পারেনি। হ্যাঁ, ওসব নিয়ে একদম ভেবো না, আমি খুব তৃপ্তি করে সবকিছু সুদে আসলে উসুল করে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।